রাতের সেই মুষলধারে ঝুম বৃষ্টির দাপট এখন আর নেই। আকাশ জুড়ে মেঘের ঘনঘটা কেটে গিয়ে এক শান্ত, স্নিগ্ধ পরিবেশ বিরাজ করছে। দূর মসজিদ থেকে ভেসে আসছে ভোরের আলো ফোটার মিষ্টি আজানের সুর। ভোরের সেই পবিত্র আর নরম আলো ইরসান ভিলার কাঁচের জানালা ভেদ করে ঘরের ভেতর এসে এক মায়াবী পরিবেশ তৈরি করেছে। গাছের পাতায় জমে থাকা বৃষ্টির ফোঁটাগুলো টুপটাপ করে ঝরে পড়ছে, আর পাখিদের মিষ্টি কিচিরমিচির শব্দে পুরো প্রকৃতি যেন এক নতুন সকালকে স্বাগত জানাচ্ছে। ভোরের সেই হালকা আলো রুবার চোখের পাতায় এসে পড়তেই সে পিটপিট করে তার চোখ দুটো মেলল। ঘুম জড়ানো চোখে তাকাতেই রুবার হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। সে নিজেকে আবিষ্কার করল তার গম্ভীর, হিটলার বরের উন্মুক্ত ও চোরা বুকের মাঝে। গতরাতের সব উন্মাদনা আর ভালোবাসার কথা মনে পড়তেই লজ্জায় রুবার গাল দুটো টকটকে লাল হয়ে উঠল। সে তড়িঘড়ি করে নিজের চোখ দুটো বন্ধ করে আবার মাহিরের বুকের মাঝে মুখ লুকিয়ে ফেলল। রুবার এমন আকস্মিক নড়াচড়ায় মাহিরও একটু নড়ে চড়ে উঠল। সে চোখ বন্ধ রাখা অবস্থাতেই অত্যন্ত ঘুম জড়ানো, নিচু গলায় বলল, পাখি, ঘুমাতে দাও। সকাল সকাল ডিস্টার্ব করো না। এই বলেই সে রুবাকে নিজের দিকে টেনে আরও বেশি শক্ত করে জড়িয়ে ধরল। মাহিরের অমন কথা শুনে রুবা আবারও ধীর পায়ে চোখ খুলে চারপাশটা ভালো করে দেখল। সে দেখল তারা ছাদে নয়, বরং নিজেদের চেনা বেডরুমের বিছানায় শুয়ে আছে। তা দেখে রুবা ভীষণ অবাক হল। সে মাহিরকে আস্তে করে ধাক্কা দিয়ে প্রশ্ন করল, আচ্ছা, আমি রুমে কি করে এলাম? মাহির তখনও চোখ বন্ধ রেখেই এক বাঁকা হাসি হেসে বলল, বাসায় একটা উড়ন্ত ভূত আছে, সে তোমাকে রাতে ছাদ থেকে উড়ে উড়ে কোলে করে নিয়ে এসেছে। মাহিরের মুখে এমন রসিকতা শুনে রুবার মাথায় গত রাতের ছাদের বৃষ্টি বিলাসের কিছু আবছা স্মৃতি ভেসে এল। সে লজ্জায় এক্কেবারে লাল নীল হয়ে গেল। নিজের লজ্জা লুকাতে সে মাহিরকে বলল, আপনি ঘুমান, আমি উঠব। এই বলে সে যেই না বিছানা থেকে উঠতে গেল, অমনি তার নজর গেল নিজের শরীরের দিকে। সে দেখল তার গায়ে মাহিরের সেই ঢিলেঢালা কালো শার্ট ছাড়া আর কিছুই নেই। তা দেখে সে চরম অপ্রস্তুত হয়ে চট করে মাহিরের দিকে তাকাল। দেখল মাহির তখনও চোখ বন্ধ করেই শুয়ে আছে। রুবা স্বস্তির নিঃশ্বাস ফেলে অত্যন্ত সাবধানে বিড়ালের মতো পা ফেলে বিছানা থেকে নামতে গেল। ঠিক তখনই ঘটল কাণ্ডটা। মাহির চোখ বন্ধ রাখা অবস্থাতেই এক হেঁচকা টানে রুবাকে আবার বিছানায় ফেলে দিল এবং চোখের পলকে সে রুবার ওপরে এসে তার গলায় নিজের মুখ গুজে দিল। রুবার কয়েক সেকেন্ড সময় লাগল আসলে কি ঘটেছে তা বুঝতে। যখন সে বুঝল সে নিচে আর তার স্বামী তার ওপর পূর্ণ কর্তৃত্ব নিয়ে শুয়ে আছে, তখন সে ছট করে বলল, আরে, কি করছেন কি? ছাড়ুন আমায়। দেখছেন কত বেলা হয়ে গেছে। বাড়ির সবাই এখন আমাদের নিয়ে কি ভাববে বলুন তো? রুবার কথা শুনে মাহির ধীরগতিতে তার গলা থেকে মুখ তুলল। সে রুবার লাল হয়ে যাওয়া গাল আর অগোছালো রূপের দিকে তাকিয়ে এক গভীর, নেশাক্ত হাসল। তারপর বাঁকা চোখে তাকিয়ে বলল, কাল সকাল এমন একটা জিনিস না দেখালেও পারতেন, মিসেস মাহির। এখন তো আমার গিফট না দিয়ে তুমি এখান থেকে এক পাও যেতে পারবে না, বার্ড। রুবা অবাক হয়ে চোখ বড় করে বলল, গিফট? কিসের গিফট? আর এখন আমি গিফট পাবো কোথায়? আমি তো জানতামই না যে আপনি কাল রাতে হুট করে চলে আসবেন। আপনি আসলে জানলে তো আমি আগে থেকেই কোনো কিছু কিনে রেখে দিতাম। রুবার এমন নিষ্পাপ কথা শুনে মাহির এক ঘোর লাগা, তৃষ্ণার্ত দৃষ্টিতে রুবার দিকে তাকিয়ে রইল। ঠিক সেই মুহূর্তে রুবাও মাহিরের চোখের দিকে তাকাতে দুজনের চোখ যেন একাকার হয়ে গেল। মাহিরের চোখের সেই গভীর চাউনি দেখে রুবা কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, কি? কি দেখছেন এমন করে? মাহির আরেকটু ঝুঁকে এসে রুবার ঠোঁটের খুব কাছে নিজের ঠোঁট ঠেকিয়ে ফিসফিস করে বলল, বাইরে থেকে কিনে আনা কোনো গিফট আমার লাগবে না। আমার গিফট তোমার কাছেই আছে, বার্ড। মাহিরের কথার আসল অর্থ বুঝতে পেরে রুবা লজ্জায় নাক মুখ কুঁচকে বলে উঠল, ছি! আপনি না, না! আমার এই বাসি মুখে! রুবা তার পুরো কথাটা শেষও করতে পারল না। তার আগেই মাহির নিজের শুষ্ক অধর জোড়া দিয়ে তার প্রেয়সীর অধরে পূর্ণ রাজত্ব কায়েম করল।
এক গভীর তৃষ্ণার্ত চুম্বনের পর মাহির রুবার অধর ছেড়ে দিয়ে নিজের কপালটা রুবার কপালে ঠেকিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, বাসি মুখের মধ্যে যে কি অমৃত টেস্ট, সেটা যে ব্যক্তি একবার নিয়েছে সেই জানে, বুঝলে? এই বলেই মাহির রুবাকে কিছু বলার সুযোগ না দিয়ে এক ঝটকায় নিজের কোলে তুলে নীল এবং সোজা ওয়াশরুমের দিকে হাঁটতে লাগল। বাথরুমে এনে রুবাকে নিচে নামিয়ে দিয়েই মাহির চট করে বাথরুমের দরজাটা লক করে দিল। রুবা অবাক হয়ে আর ভ্রু কুঁচকে মাহিরের দিকে তাকিয়ে বলল, আপনি বাথরুমে কেন এলেন? যান, বাইরে যান। তা শুনে মাহির এক বাঁকা হাসি হাসল। সে এক টানে রুবাকে নিজের বুকের সাথে শক্ত করে মিশিয়ে নিয়ে বলল, অনেক দিন তো একা একা ফ্রেশ হয়েছেন, মিসেস মাহির। আজ থেকে প্রতিদিন আমার সাথেই ফ্রেশ হবেন, বুঝলেন? কথাটা বলেই মাহির উপরের ঝর্ণার কলটা ছেড়ে দিল। মুহূর্তেই কৃত্রিম বৃষ্টির জলের ধারায় দুজনে আবার ভিজে একাকার হয়ে গেল, আর সেই জলের নিচে মাহিরের রোমান্টিকতা আর ভালোবাসার গভীরতা যেন আরও দ্বিগুণ বেগে বাড়তে লাগল। চৌধুরী ম্যানশনে আজকের ভোরটা ছিল অন্যান্য ভোরের চেয়ে একেবারে আলাদা। সেখানে কোনো রোমান্টিকতা নেই, আছে শুধু এক অদ্ভুত নিস্তব্ধতা। সকাল সকাল শিহাব ঘুম থেকে উঠে নিজেকে ফ্রেশ করে নিল। তার চোখে মুখে এখন এক শান্ত, গম্ভীর ভাব। সে নিজের রুমের দরজা খুলে বাইরে বের হতেই থমকে গেল। সে দেখল দরজার ঠিক পাশেই মেঝেতে দেয়ালের সাথে হেলান দিয়ে মারিয়া ঘুমে কাদা হয়ে পড়ে আছে। সারা রাত শিহাবের ঘরের দরজার বাইরে বসে কাঁদতে কাঁদতে কখন যে মেয়েটা ওখানেই ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানি না। মারিয়ার সে নিষ্পাপ ক্লান্ত মুখের দিকে তাকিয়ে শিহাবের শক্ত মনটাও আজ কেমন যেন গলে গেল। সে এক দৃষ্টিতে মারিয়ার দিকে তাকিয়ে মনে মনে বলল, মিস মারিয়া, এতটা ভালোবাসো না বাসলেও তো পারতেন। আমি তো একটা ধ্বংসস্তূপ, আমি আপনার এই পবিত্র ভালোবাসার বিন্দুমাত্র যোগ্য নই। কেন নিজের জীবনটা আমার মতো একটা পাপীর পেছনে নষ্ট করছেন? শিহাব একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর অত্যন্ত সাবধানে, যেন মারিয়ার ঘুম না ভেঙে যায়, সে মারিয়াকে নিজের দুহাতে তুলে কোলে নিল। পরম মমতায় তাকে পাশের একটা গেস্ট রুমে নিয়ে বিছানায় শুইয়ে দিল এবং ওপর দিয়ে একটা চাদর টেনে দিল। মারিয়ার মুখের দিকে শেষবারের মতো তাকিয়ে শিহাব বুক চিরে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর কোনো এক অজানা গন্তব্যের উদ্দেশ্য। ভোরের আর্দ্রতা কেটে গিয়ে সকালের সূর্যটা তখন ধীরে ধীরে মাথার ওপর উঠছে। নির্জন এক গোরস্থানের কোণে হালিমা চৌধুরীর কবরের পাশে হাঁটু গেড়ে বসে আছে একটা ছেলে। তার চোখ দিয়ে অনবরত অশ্রুধারা ঝরছে, বুক ফেটে বের হয়ে আসছে এক বাঁধভাঙা কান্নায় গোঙানির শব্দ। অহংকারী শিহাব চৌধুরী আজ মায়ের মাটির ঘরের সামনে এসে এক্কেবারে অবুঝ শিশুর মতো ডুকরে কেঁদে উঠল। সে কবরের মাটি আঁকড়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগল, ও মা, মা গো, কেন তুমি আমায় এভাবে একা ফেলে চলে গেলে? মা, আমি যে আর পারছি না মা, আজ আমি এক্কেবারে ভেঙে গেছি। মা, তুমি জানো আমার পিচ্চি আমাকে কতটা ঘৃণা করে? ও মা, শুনছ তুমি? ও আমাকে তীব্র ঘৃণা করে। কেন মা, কেন আমি এত বড় ভুল করতে গেলাম? আজ যে তোমার কোলে মাথা রেখে একটু শান্তিতে শুতে খুব ইচ্ছে করছে মা। কার কোলে আমি মাথা রাখব বল মা, তুমি আমায় বলো না, আমি এখন কি করব? কোথায় যাব আমি? শিহাবের এই বুক ফাটানো আর্তনাদ আর উচ্চ শব্দের কান্না দূর থেকে দাঁড়িয়ে দেখছিলেন এক মাঝবয়সী বয়স্ক লোক। ওনার চোখ দুটো এই দৃশ্য দেখে নির্বে ভিজে উঠল। তিনি এক গভীর দীর্ঘশ্বাস ফেলে ধীর পায়ে শিহাবের দিকে এগিয়ে এলেন। তিনি শিহাবের কাঁধে পরম মমতায় হাত রেখে মৃদু স্বরে বললেন, বাবা, তুমি এভাবে কাঁদছ কেন? তুমি কি জানো না, মৃতের সামনে এভাবে উচ্চস্বরে কাঁদলে ওনার কবরে আযাব হয়? ওঠো বাবা, নিজের সব কষ্ট, সব অনুশোচনা তুমি আল্লাহ তায়ালা রাব্বুল আলামিনের দরবারে পেশ করো। তিনি তো দয়াময়, তিনিই তোমাকে সঠিক পথ দেখাবেন। প্রবীণ এই মানুষটি ছিলেন স্থানীয় মসজিদের ইমাম সাহেব। তিনি শিহাবকে আলতো করে ধরে দাঁড় করালেন এবং সান্ত্বনা দিতে দিতে নিজের সাথে মসজিদের দিকে নিয়ে গেলেন। মসজিদের ভেতরের শান্ত, স্নিগ্ধ পরিবেশে শিহাবকে নিয়ে বসার পর ইমাম সাহেব পরম স্নেহে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি বাবা?
কিসের এত কষ্ট তোমার, আমাকে খুলে বলো। শিহাব অপরাধীর মতো মাথা নিচু করে চোখের জল মুছল। তারপর অত্যন্ত রুদ্ধ কণ্ঠে বলল, জি, আমার নাম শিহাব চৌধুরী। আর উনি আমার মা ছিলেন। এরপর শিহাবের ভেতরের সব জমানো পাথর যেন গলে জল হয়ে বেরিয়ে আসতে লাগল। সে ইমাম সাহেবের সামনে নিজের জীবনের প্রতিটা অন্ধকার অধ্যায় একে একে খুলে বলল, তার অবাধ্য শৈশব, মায়ের অন্ধ প্রশ্রয়ে বিগড়ে যাওয়া, মরণঘাতী নেশার জগতে পা দেওয়া, 10 বছর আগে মাইশার সাথে করা সেই পৈশাচিক অন্যায় এবং বর্তমানে তার পিয়ে মারিয়ার তার প্রতি গড়ে ওঠা সেই পবিত্র, নাবলা অনুভূতি। সবকিছু বলে শিহাব এক চরম অপরাধীর মতো মাথা নিচু করে বসে রইল। সব শুনে ইমাম সাহেব বেশ কিছুক্ষণ স্তব্ধ ও নীরব হয়ে রইলেন। ওনার চোখে মুখে এক গম্ভীর চিন্তার রেখা ফুটে উঠল। এরপর একটি দীর্ঘশ্বাস ফেলে তিনি বললেন, বাবা, তুমি অতীতে যা করেছ তা সত্যিই মস্ত বড় অন্যায়, এক জঘন্যতম অপরাধ। কিন্তু আল্লাহ পাকের দয়া অসীম। তুমি যদি মন থেকে নিজের ভুলের জন্য অনুতপ্ত হও এবং খাঁটি মনে ওনার কাছে তওবা করো, তবে তিনি নিশ্চয়ই তোমাকে ক্ষমা করে দেবেন। আর যে মেয়েটি নিজের মনে তোমার জন্য এতখানি পবিত্র অনুভূতি পুষে রেখেছে, তাকে অবহেলা করো না বাবা, তাকে অন্তত একবার সুযোগ দাও। মনে রাখবে, পালিয়ে যাওয়া বা মৃত্যু কোনো সমস্যার সমাধান নয়। নিজেকে একজন ভালো মানুষ হিসেবে পরিবর্তন করো, নিজের পাপের প্রায়শ্চিত্ত করো। শিহাবকে এই জীবনমুখী ও উত্তম পরামর্শ দিয়ে ইমাম সাহেব মাথায় হাত রেখে দোয়ার দিয়ে বিদায় নিলেন। সকালের মিষ্টি রোদে তখন চারিদিক ঝলমল করছে। ঘড়িতে তখন সকাল 9টা কি 10টা হবে। মাহির আর রুবার ভোরের দিকে বাথরুমে সেই রোমান্টিক খুনসুটি আর ফ্রেশ হওয়ার পর্ব শেষ করে একসাথে ফজরের নামাজ আদায় করেছিল। নামাজ শেষে ক্লান্তিতে দুজনে বিছানায় এসে আবার যখন ঘুমাল, তখন আর সময়ের খেয়াল ছিল না। বেলা প্রায় 10টা, তখন রুবার চোখের পাতায় সূর্যের তীব্র আলো এসে পড়ল। বাইরের পাখিদের কিচিরমিচির শব্দে তার ঘুমের ঘোরটা আস্তে আস্তে কাটতে লাগল। রুবা চোখ মেলতেই দেখল জানালার পর্দা ভেদ করে রোদ এসে পুরো ঘর আলো করে দিয়েছে। সে ধরফর করে বিছানায় উঠে বসল এবং মাহিরের থেকে নিজেকে একটু সরিয়ে নিয়ে পাশে রাখা মোবাইলটার দিকে তাকাল। সময় দেখেই রুবার চোখ একেবারে চরগাছ। সর্বনাশ হয়েছে। সকাল 10টা বাজে। আর আমি এখনো এভাবে আয়েশ করে পড়ে পড়ে ঘুমাচ্ছি। রুবা এক ঝটকায় বিছানা ছেড়ে নামল। সে তাড়াহুড়ো করে ওয়াশরুমে গিয়ে হালকা ফ্রেশ হয়ে প্রায় দৌড়ানোর ভঙ্গিতে নিচে নেমে গেল। নিচে ড্রয়িং রুমে আসতেই সে দেখল শাশুড়ি মা মরিয়ম বেগম আর দাদি রাহেলা বেগম বসে নিজেদের মধ্যে গল্প করছেন। রুবা বেশ অপ্রস্তুত হয়ে লজ্জিত মুখে ওনাদের সামনে গিয়ে দাঁড়াল। রুবাকে দেখেই মরিয়ম বেগম মুচকি হেসে জিজ্ঞেস করলেন, কি রে মা, মাহির কোথায়? ও রাতে ঠিক কয়টার সময় এসে পৌঁছেছে? শাশুড়ি মায়ের এমন প্রশ্ন শুনে রুবা এক মুহূর্তের জন্য আকাশ থেকে পড়ল। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, আম্মু, তুমি আগে থেকেই জানতে যে উনি কাল রাতে হুট করে চলে আসবেন? জানব না কেন? কাল ও প্লেনে ওঠার আগেই তো আমাকে ফোন করে বলেছিল। আমি তো ওকে বললাম, আমরা কি তোর জন্য জেগে অপেক্ষা করব? কিন্তু তোর বর আমাদের সাফ মানা করে দিল যে কাউকে জেগে থাকতে হবে না। মরিয়ম বেগম হেসে বললেন। তিনি আবারও যোগ করলেন, তা রিতাকে বলব কি তোদের নাস্তা টেবিলে দিতে? রুবা লজ্জায় গাল দুটো লাল করে বলল, না আম্মু, তুমি ব্যস্ত হও না, আমি নিজেই রান্নাঘরে যাচ্ছি। ওনার জন্য একটা কফি বানিয়ে নিয়ে আসি। এই বলে রুবা চটজলদি কিচেনের দিকে চলে গেল। রুবা নিজের হাতে স্পেশাল কফি বানিয়ে যখন রুমে ফিরে এল, তখন দেখল মাহির অলরেডি ঘুম থেকে উঠে একেবারে ফ্রেশ হয়ে অফিসিয়াল লুকে রেডি হয়ে সোফায় বসে আছে। তা দেখে রুবা কফির কাপটা টেবিলের ওপর রাখতে রাখতে অবাক হয়ে জিজ্ঞেস করল, কি ব্যাপার? সকাল সকাল একদম রেডি হয়ে যাচ্ছেন কোথায়? কথাটা বলেই রুবা বিছানার চাদর গোছাতে লাগল। কিন্তু মাহির কি আর তাকে এত সহজে ছাড়ার পাত্র? রুবা যখন বিছানা গোছানোয় ব্যস্ত, ঠিক তখনই মাহির পেছন থেকে এক হেঁচকা টানে রুবার কোমর জাপটে ধরে নিজের বুকের সাথে লেপ্টে নিল।
রুবা চমকে উঠতেই মাহির তার কানের কাছে ফিসফিস করে বলল, কফিটা কি টেবিলে সাজিয়ে রাখার জন্য এনেছ মিসেস মাহির? এই বলেই সে রুবাকে কোল ঘেঁষে ধরে টেবিল থেকে কফির কাপটা তুলে নিল। এরপর প্রথম চুমুকটা দেওয়ার জন্য সে কাপটা রুবার ঠোঁটের সামনে বাড়িয়ে ধরল। তা দেখে রুবা মিষ্টি একটা হাসি দিয়ে কফিতে আলতো করে একটু চুমুক দিল। কিন্তু মুখে তরলটা পড়তেই তার পুরো মুখ এক্কেবারে তিতো আর বিকৃত হয়ে গেল। সে জিভ বের করে বলল, ছি, এটা কি এত তেতো খান আপনি? আমার মুখের স্বাদটাই এক্কেবারে বাজে করে দিলেন। ছি। রুবার অমন অভিব্যক্তি দেখে মাহির এক চিলতে বাঁকা হাসি হাসল। সে রুবার ঠোঁট থেকে ছিটকে পড়া কফির রেশটুকু নিজের ঠোঁটে মেখে কাপে চুমুক দিয়ে বলল, অন্য দিন তেতো মনে হলেও আজ কিন্তু এই কফির স্বাদটা আমার কাছে একদম আলাদা, এক্কেবারে অমৃত। কথাটা শেষ করেই মাহির রুবার কোমর থেকে হাত সরিয়ে তার দুই গালে হাত রাখল। রুবার কপালে ভালোবাসার এক গভীর ও পবিত্র স্পর্শ এঁকে দিয়ে অত্যন্ত কোমল গলায় বলল, আমি অফিসে যাচ্ছি, বার্ড। আর হ্যাঁ, মনে রেখো, আর মাত্র 2 দিন পর কিন্তু তোমার ফাইনাল এক্সামের রেজাল্ট দেবে। এই বলেই মাহির নিজের ব্যাগটা তুলে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। মাহির যখন সিঁড়ি বেয়ে নিচে নামছিল, ঠিক তখনই ড্রয়িং রুমে সোফায় বসা মারিয়া তাকে দেখেই পুরো বাড়ি মাথায় তুলে চিৎকার দিয়ে উঠল, ভাইয়া হ্যাঁ। বোনের এমন তারস্বরে চিৎকার শুনে মাহির তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নেমে ওর পাশে এল এবং আলতো করে মারিয়ার মাথায় একটা গাঁটটা মেরে বলল, ছাগলের মতো এভাবে চিল্লাইছিস কেন? হ্যাঁ। মারিয়া মাথায় হাত দিয়ে মুখ ভেঙচাল। এরপর মাহির তার মা আর দাদির সাথে কুশল বিনিময় ও বিদায় নিয়ে সোজা নিজের অফিসের উদ্দেশ্যে রওনা দিল। নিজের রুমে একা একা বসে বকবক করছিল মাইশা। তার হাতে তার মোবাইল, আর স্ক্রিনে ভেসে আছে চশমা পরা গম্ভীর ফারহানের একটা ছবি। ফারহানের সেই পাথুরে ছবির দিকে তাকিয়ে মাইশা নিজের ঠোঁট ফুলিয়ে মনের সমস্ত ক্ষোভ আর রাগ উগরে দিচ্ছিল। সেই ছবির দিকে আঙুল উঁচিয়ে বলতে লাগল, কেমন নিষ্ঠুর আর পাষাণ মানুষ আপনি। হ্যাঁ, গেলেন তো গেলেন, আর আসার কোনো নাম নেই। দেখাও করছেন না, একটা ফোনও করছেন না। অথচ সামনাসামনি থাকলে তো কলিজা, ময়না, সোনা, কিডনি, ফুসফুস সব বানিয়ে ডেকে ডেকে আমার কানের পোকা নড়িয়ে দেন। কান একদম জ্বালাপালা করে দেন। আর এখন একটা কল ধরছেন না, মেসেজের রিপ্লাইও দিচ্ছেন না। একবার আসেন, তারপর আমাকে বুঝিয়ে দিব এই মাইশা ইহসান কি জিনিস। হুহুহুহ এই বলে ফারহানের ছবির দিকে তাকিয়ে ইচ্ছামতো বকা দিয়ে মাইশা কলেজে যাবার জন্য রেডি হতে চলে গেল। চলবে হিটলার সার রাখনবর। পর্ব 25। লেখনী আয়েশা।